বাংলাদেশে ইনশাল্লাহ আসবোই, অবশ্যই আমি আসবো। আপনাদের সবাইকে আমি আহ্বান করবো, এখানে কোনো গ্রুপিং না, সবাইকে এক হয়ে কাজ করতে হবে। শিগগিরই দেশে ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে তার প্রকাশিত এক সাক্ষাৎকারে এমনই ঘোষণা দেন তিনি, যদিও এখনো কার্যক্রম নিষিদ্ধ রয়েছে তার দল আওয়ামী লীগের। এছাড়া মানবতা বিরোধী মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিও শেখ হাসিনা। এমন প্রেক্ষাপটে তার দেশে আসার ঘোষণা রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও নানা জল্পনা কল্পনার জন্ম দিয়েছে। আমরা তো তাকে ফেরত চাই, এখন যদি কেবল আসতে চাই, আমরা তো তাকে চাচ্ছি। বেঁচে যখন গেছি আমি একদিনের, অবশ্যই আমি তো খুব শিগগিরই ফিরে আসবো। দীর্ঘ নীরবতা ভেঙে হঠাৎ করেই মে মাসের শেষ ভাগ এবং জুনের প্রথম সপ্তাহে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা স্তরে আকস্মিক ঝটিকা মিছিলের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত শেখ হাসিনাকে এই আশ্বাস দিয়েছে যে 6 মাসের মধ্যে তোমাকে বাংলাদেশে ঢুকাবো এবং আগামী নির্বাচনে অংশগ্রহণ করবো, হয়তো কিছুদিন জেল কাটা লাগবে। শেখ হাসিনার পক্ষে আপনারা অবস্থান নিন, জাস্ট সেনাবাহিনী বিমানবন্দরটায় নিয়ন্ত্রণে নেবে। যে শেখ হাসিনা নামছে ট্রাভেল পাস নিয়ে, ঠিক আছে, এখন সেনাবাহিনী যদি বলে ঠিক আছে, যদি শেখ হাসিনার পদত্যাগপত্র থাকে তাহলে তিনি পদত্যাগ করেছেন, তিনি গণহত্যাকারী, তিনি অ্যারেস্ট হবেন। তারপর সেনাবাহিনী তাকে নির্বিঘ্নে একটা উন্নত জেলে বা ক্যান্টনমেন্টের ভিতরে নিয়ে যাবে এবং তাকে অ্যারেস্ট হিসাবে দেখাবে। তার বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে মাঝে মাঝে তিনি আদালতে নেবে, এক পর্যায়ে জামিন হবে বা ইত্যাদি। দর্শকদের অনুরোধ করবে একটা মুহূর্ত না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আমরা বেশি কথা না বাড়িয়ে সরাসরি দেখে আসবো কাঙ্ক্ষিত সব ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে দেখার জন্য। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা কি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। চলুন দর্শক, ভিডিওটিতে আমরা একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সব ভিডিওর আলোচনা দেখে আসি। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশে ইনশাল্লাহ আসবোই, অবশ্যই আমি আসবো। আপনাদের সবাইকে আমি আহ্বান করবো, এখানে কোনো গ্রুপিং না, সবাইকে এক হয়ে কাজ করতে হবে। আজকে আপনাদের এখানে অনেক নেতাকর্মী কারাগারে, তৃণমূল পর্যায় পর্যন্ত নেতারা আজকে জেল খেটেছেন, তাদের কারাগারে রেখে গেছে। ছাত্রলীগের না হলেও প্রায় 25,000-এর মতো নেতাকর্মীকে বন্দী করে তাদের উপর মানবেতর অত্যাচার করছে, তাদেরকে সেলে রাখা হচ্ছে, খেতে দেওয়া হচ্ছে না, বিভিন্নভাবে এমনকি সুপেয় পানি সেটাও দেয় না, তাদের উপর অকথ্য অত্যাচার চলছে। আওয়ামী লীগের নেতাকর্মীর উপর অত্যাচার, অসুস্থ, তাদের চিকিৎসা পর্যন্ত করতে দেয় না। এই অবস্থা থেকে একমাত্র পরিত্রাণের উপায় হলো দলকে সুসংগঠিত করে জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা। কাজে এখন সময় এসে গেছে। জয় বাংলা স্লোগান দিয়েছে বলে শিশুদের উপরে নির্যাতন করে এক ওসি, সেই বড় লেখায় সেখানে যেই অমনি শিশুদের নির্যাতন করে, এই ওসির নামটা চিনে রাখেন। যারা অত্যাচার করছে তাদের প্রত্যেকটা চিনে রাখতে হবে, সকল ছবি সংগ্রহ করে রাখতে হবে। কাজে এদের বিচার আমরা করবো। ভাগ্যটা কি হবে একবার চিন্তা করে দেখেন। একটা কাজই তারা পারদর্শিতা দেখিয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মী গ্রেপ্তার, তাদের উপরে অত্যাচার নির্যাতন। তো এই যে অরাজকতা চরমভাবে দেশে চলছে, আর প্রত্যেকটা আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, আর্থিকভাবে তাদেরকে পঙ্গু করে দিচ্ছে, মামলা দিয়ে হয়রানি করে একটা বিভীষিকাময় অবস্থা সৃষ্টি করেছে। তারা আয়নাঘর খোঁজে, আমি নাকি আয়নাঘরে রেখেছি, আমি কাকে আয়নাঘরে রেখেছি? যাদের গুমের কথা বলে, যাদের গুম করেছি তাও তো নাদুর শুশুষ হয়ে বেরিয়ে এসেছে, বেশ খেয়ে দিয়ে মোটা সোটা ওই তো এসেছে, নতুন এখন গামছা নিয়ে চোখ বসছে, এটাই তো শুধু। কিন্তু আজকে কি হচ্ছে? প্রকাশ্য দিবালোকে কুপিয়ে কুপিয়ে মানুষ হত্যা করা, হাতে অস্ত্র নিয়ে, লাঠিসোঁটা নিয়ে, সেই প্রধান বিচারপতি থেকে শুরু করে চিফ জাস্টিস থেকে শুরু করে সবাইকে হামলা করে তাদেরকে পদত্যাগ করিয়ে সব জায়গায় দলীয় লোক বসানো। এটা তো জামাতে ইসলামী, তারা এই ব্যাপারে সক্রিয়। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় তাদের দখলে। বৈষম্যহীন কোথায় এটা? আজকে বাংলাদেশের জনগণের ভোটের অধিকার ছিনিয়ে নিয়েছে। আওয়ামী লীগ জনগণের ভোটেই বারবার নির্বাচিত হয়েছে, প্রতিষ্ঠা লগ্ন থেকে 13 বার নির্বাচন করেছে, 9 বার নির্বাচিত হয়ে সরকার গঠন করেছে আওয়ামী লীগ। এটা তাদের মনে রাখা উচিত। কাজে এই দল জনগণের দল, জনগণই আমাদের শক্তি। আমি তাই সবাইকে আহ্বান করব, ঐক্যবদ্ধ হন এবং দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করতে হবে। ক্ষমতার থেকে হটিয়ে যুদ্ধাপরাধীদের এই লম্পঝম্প থেকে দেশকে মুক্ত করে বাংলাদেশের স্বাধীনতার চেতনা এবং স্বাধীনতার সুফল জনগণের ঘরে ঘরে পৌঁছাতে হবে। তার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে যা যা আছে সেটা নিয়ে নামতে হবে। তার মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে চক্রান্ত করে, তার মাস্টারমাইন্ড দিয়ে সে আমাকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতা দখল করেছে। দখল করা ক্ষমতায় কোনো গৌরব থাকে বলে আমি জানি না। অসাংবিধানিকভাবে, অবৈধভাবে ক্ষমতা দখল করে আজকে তার কাজ একটাই, বাংলাদেশকে ধ্বংস করা। যে বাংলাদেশকে 2008-এ নির্বাচিত হয়ে 2009 সরকার গঠন করে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত ক্ষমতায় থেকে এই দেশটাকে উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত করেছিলাম। দারিদ্রের হার 18.7% নামিয়েছিলাম, হত দরিদ্রের হার 5.6% নামিয়েছিলাম। আমেরিকার দারিদ্রের হার কিন্তু 17%, আর বাংলাদেশের দারিদ্রের হার আমরা কমিয়ে 18% এনেছিলাম। বাংলাদেশের প্রত্যেকটা গ্রামকে আমরা শহরে উন্নীত করেছি, প্রতি ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি। মৌলিক যে চাহিদা জাতির পিতার যে সংবিধান দিয়ে গেছে
অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার ব্যবস্থা করে এদেশের মানুষকে একটা উন্নত জীবন দিয়েছিলাম, আজকে সব ধ্বংস করে দিয়েছে। আজকে আমার উপর দোষ দেয় যে আমি গণহত্যা চাইছি। কোথায় আমি গণহত্যা করেছি? একটার পর একটা হত্যাকাণ্ড। 7.62 বুলেট কোথেকে আসলো? কারা এনেছে? কারা সাপ্লাই দিয়েছে? এখনো হাতে হাতে অস্ত্র একটি সমাজটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করেছে। আজকে স্কুলে, কলেজে, ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা শিক্ষকদের উপরে হামলা করে, শিক্ষকদের গায়ে হাত তোলে, শিক্ষকদের অপমান করে। এদের ভবিষ্যৎটা কি? আজকে কোনো সাংবাদিক কথা বলতে পারবে না, হয় তাকে লাশ হতে হবে, নয় তাকে নির্যাতনের শিকার হতে হবে। কোনো মিডিয়ায় একটা টু শব্দ করতে পারে না, মুখে বলবে আমার সমালোচনা করেন, আমাকে সব বলেন ইত্যাদি। যেই বলবেন ওই ভালো মানুষের পিছনে যে একটা রাক্ষসী ক্ষুধা রয়ে গেছে, সেটাই বড় কথা। সঙ্গে সঙ্গে দেখবেন লাশ পড়ে যাচ্ছে। শেখ হাসিনা গণহত্যা করেনি, শেখ হাসিনা মানবতা বিরোধী কোনো কাজ করেনি। মানবতা বিরোধী কাজ করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস, তার সমন্বয়ক ও তার এই জঙ্গিরা। আমি জঙ্গিদের দমন করে মানুষের মানবাধিকার সংরক্ষিত করেছিলাম। মাঠ পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে, সকল ভেদাভেদ ভুলে যেতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, মানুষকে আমরা মুক্তি দিতে পারি। আওয়ামী লীগের মাধ্যমেই বাংলাদেশ তার মাতৃভাষায় কথা বলার অধিকার অর্জন করেছে, স্বাধীনতা অর্জন করেছে, উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। এই কথাটা মনে রাখতে হবে, যা আজ পর্যন্ত কেউ দিতে পারে নাই। কাজে এই আওয়ামী লীগকে ধ্বংস করা যাবে না। কিন্তু যতই স্বপ্ন দেখুক, ওটা তার দিবা স্বপ্ন। কোনোদিন সে আওয়ামী লীগকে ধ্বংস করতে পারবে না, কারণ আওয়ামী লীগ বাংলাদেশ স্বাধীনতা এনে দিয়েছে এবং এই আওয়ামী লীগের ক্ষমতা থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ক্ষুধা, দারিদ্র্য মুক্ত, উন্নত, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে ইনশাআল্লাহ। শিগগিরই দেশে ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে তার প্রকাশিত এক সাক্ষাৎকারে এমনই ঘোষণা দেন তিনি, যদিও এখনো কার্যক্রম নিষিদ্ধ রয়েছে তার দল আওয়ামী লীগের। এছাড়া মানবতা বিরোধী মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিও শেখ হাসিনা। এমন প্রেক্ষাপটে তার দেশে আসার ঘোষণা রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও নানা জল্পনা কল্পনার জন্ম দিয়েছে। বিশ্লেষকদের কেউ এটিকে রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত হিসেবে দেখছেন, আবার কেউ মনে করছেন এটি একটি রাজনৈতিক অবস্থান বা কৌশলগত বার্তা। প্রকৃতপক্ষে শেখ হাসিনার দেশে ফিরে এসে সক্রিয়ভাবে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার বাস্তব কোনো সম্ভাবনা আপাতত নেই। অন্যদিকে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলছেন, শুধু বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার জন্য বাংলাদেশে শেখ হাসিনাকে ফিরে আসতে হবে। কারণ যে পরিস্থিতিতে তাকে দেশ ছাড়তে হয়েছিল সেটি ছিল ব্যাপক জন অসন্তোষ ও গণপ্রতিরোধের প্রেক্ষাপট। ফলে এখন তার দেশে ফিরে রাজনীতি করার বাস্তবতা নেই। যদিও আওয়ামী লীগ নেতাদের দাবি, শেখ হাসিনার দেশে ফেরার প্রশ্নে মামলা বা বিচারিক প্রক্রিয়া কোনো বাধা নয়, কারণ অতীতেও তিনি নানা প্রতিকূলতা অতিক্রম করেই দেশে ফিরেছেন। এবারও রাজনৈতিকভাবে থামিয়ে রাখা সম্ভব হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আইনুল ইসলাম বলেন, শেখ হাসিনার এই বক্তব্যের বিষয়টিকে দুভাবে ব্যাখ্যা করা যায়। প্রথমত, জুলাইয়ের গণ অভ্যুত্থানের সময় যে বৃহত্তর রাজনৈতিক ঐক্য গড়ে উঠেছিল এবং যার ফলে শেখ হাসিনাকে ক্ষমতা ছেড়ে দেশ ত্যাগ করতে হয়েছিল, সেই শক্তিগুলোর মধ্যে বর্তমানে কিছুটা অনৈক্য ও দূরত্ব দৃশ্যমান। বিএনপি, জামায়াত এবং এনসিপি সহ যেসব রাজনৈতিক শক্তি তখন একটি অভিন্ন অবস্থানে ছিল, তাদের মধ্যেই এখন মত পার্থক্য দেখা যাচ্ছে। এই পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতাকে সামনে রেখেই এসব বক্তব্য দেওয়া হচ্ছে বলে ধারণা তার। বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, শেখ হাসিনা দীর্ঘদিন ধরেই অসংলগ্ন ও বিতর্কিত বক্তব্য দিয়ে আসছেন। দেশের রাজনৈতিক নেতা, বুদ্ধিজীবী কিংবা বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে এমন কাউকে খুঁজে পাওয়া কঠিন যিনি কখনো তার বক্তব্যের লক্ষ্যবস্তু হননি। তিনি মনে করেন, ভারতেরই উচিত বন্দি বিনিময় চুক্তি মেনে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো। এদিকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সরকার হাসিনাকে ফেরত চায় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা অনুরোধ করেছি, প্রত্যর্পণ চুক্তি অনুসারেও অনুরোধ করা হয়েছে। সরকার চায় শেখ হাসিনা মামলা ফেস করুক। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের মুখে এমন স্লোগান আর গভীর রাতে মশাল মিছিলের আলোয় সাম্প্রতিক দিনগুলোতে দেশের বিভিন্ন অঞ্চলে নতুন করে রাজনৈতিক চাঞ্চল্য তৈরি হয়েছে। দীর্ঘ নীরবতা ভেঙে হঠাৎ করেই মে মাসের শেষ ভাগ এবং জুনের প্রথম সপ্তাহে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা স্তরে আকস্মিক ঝটিকা মিছিলের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুব শিগগিরই দেশে ফিরবেন এমন দৃঢ় প্রত্যয় এবং ধারাবাহিক বার্তার পর থেকেই মাঠ পর্যায়ের নেতাকর্মীদের মাঝে নতুন করে তৎপরতা শুরু হয়েছে। দলীয় প্রধানের এই ঘোষণার পর থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে চট্টগ্রাম, কিশোরগঞ্জ, লালমনিরহাট এবং পটুয়াখালীতে মুখে মাস্ক পরে গভীর রাতে বা ভোরবেলায় ঝটিকা ও মশাল মিছিলের মাধ্যমে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছে সংগঠনটি। আকস্মিকভাবে মাস্ক পরা যুবকদের এমন মশাল মিছিল সাধারণ মানুষের মাঝে তীব্র কৌতূহল সৃষ্টি করেছে।
সম্প্রতি চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির নেতাকর্মীরা গভীর রাতে মশাল মিছিল করায় স্থানীয়দের মধ্যে তীব্র কৌতূহল এবং এক থমথমে পরিস্থিতি ও বড় ধরনের প্রশ্ন তৈরি হয়েছে। আর এই ঝটিকা মিছিলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তোলপাড় শুরু হয়। মিছিল থেকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং পুলিশ হত্যার বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। এ বিষয়ে দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, বিষয়টি নিয়ে নিশ্চিতভাবে এখন কিছুই বলা যাচ্ছে না, তবে পুলিশ ভিডিও ও অন্যান্য তথ্য গভীরভাবে যাচাই বাছাই করছে এবং তদন্ত শেষে খুব দ্রুত প্রকৃত ঘটনার সামনে এলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। তবে এই সামগ্রিক পরিস্থিতির প্রেক্ষাপটে এখন রাজনৈতিক মহল এবং জনমনে সবচেয়ে বড় প্রশ্ন, তবে কি সত্যি দেশে ফিরছেন শেখ হাসিনা? গণমাধ্যমে দেওয়া তার সর্বশেষ বক্তব্য অনুযায়ী দেশে ফেরার সিদ্ধান্ত সম্পূর্ণ তার নিজের এবং সেখানে রাজনৈতিক অধিকার ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠিত হলেই তিনি ফিরবেন। তবে তার এই প্রত্যাবর্তনের ক্ষেত্রে রয়েছে নানা আইনি ও কৌশলগত বাধ্যবাধকতা। বর্তমান সরকারের অবস্থান অনুযায়ী তার বিরুদ্ধে দেশে একাধিক মামলা বিচারাধীন রয়েছে, যার কারণে দেশে পা রাখা মাত্রই তাকে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে। একই সাথে তার নিরাপত্তা নিশ্চিত করা এবং বর্তমান রাজনৈতিক সমীকরণে আন্তর্জাতিক কূটনীতির ভূমিকাও এখানে বড় বাধ্যবাধকতা হিসেবে কাজ করছে। ছাত্রলীগের এই আকস্মিক মাঠ পর্যায়ের তৎপরতা এবং শেখ হাসিনার ফেরার বার্তা দেশের রাজনৈতিক আকাশে এক নতুন সমীকরণ তৈরি করেছে। পরিস্থিতি শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয় তা সময়ই বলে দেবে। আমরা তো তাকে ফেরত চাই, এখন যদি কেবল আসতে চাই, আমরা তো তাকে চাচ্ছি। বেঁচে যখন গেছি আমি একদিনের অবশ্যই আমি তো খুব শীঘ্রই ফিরে আসবো। তাহলে কি সত্যি বাংলাদেশে ফিরে বিচারের মুখোমুখি হতে দিল্লির কাছে ট্রাভেল পাস চেয়েছেন শেখ হাসিনা? ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যম এবং কিছু মিডিয়া সেরকম ইঙ্গিত দিয়েছে। যদিও ভারত সরকার কিংবা শেখ হাসিনার পক্ষ থেকে সরাসরি এই বিষয়ে কোনো মন্তব্য আসেনি, তারপরও হঠাৎ করে কেন ভারতের সমাজপাতা শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে এমন তৎপর হয়ে উঠল, এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সচেতন মহলে। নিজের প্রাণ বাঁচাতে নেতাকর্মীদের ফেলে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। আওয়ামী লীগের শীর্ষ সারির বেশিরভাগ নেতাই বিদেশে পালিয়ে যেতে সক্ষম হন। এদিকে দলটির তৃণমূল নেতারাও ছত্রভঙ্গ। এমন অবস্থায় বাংলাদেশে অবস্থানরত তৃণমূল কর্মীদের চাঙ্গা করতে শেখ হাসিনা দেশে ফেরার বিষয়টি ইচ্ছা করেই ছড়ানো হচ্ছে। আদতে এ ধরনের কোনো সম্ভাবনা আপাতত দেখছেন না রাজনীতি বিশ্লেষকরা। শেখ হাসিনা ভারতে বসে মাঝে মধ্যেই বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন অথবা তার উদ্ধৃতি দিয়ে প্রতিবেদন প্রকাশ করছে ভারতীয় মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা। সম্প্রতি ভারতীয় বাংলার দৈনিক আনন্দবাজার হাসিনার যে সাক্ষাৎকারটি প্রকাশ করেছে সেটার বিশ্লেষণ করেছেন বাংলাদেশের রাজনীতি বিশ্লেষকরা। তারা বলছেন ভিন্ন কথা। হাসিনার উদ্ধৃতি দিয়ে ওই সাক্ষাৎকারে বলা হয় তিনি বাংলাদেশের মাটিতে ফিরবেন এবং সেটি হবে মাথা উঁচু করে। তার ভাষায়, আমি দ্রুতই বাংলাদেশের মাটিতে ফিরব, গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়েই ফিরব। বিশ্লেষকদের ভাষায় তার এমন বক্তব্য কেবল নেতাকর্মীদের চাঙ্গা রাখার কৌশল মাত্র। খুবই লক্ষণীয় বিষয় হলো এই দীর্ঘ সময়ে তিনি বাংলাদেশের জনগণের কাছে কোনো ক্ষমা চাননি। তার মধ্যে এখনো নেই কোনো অনুশোচনা, বরং হাসিনার অহংকার তার প্রতিটি সাক্ষাৎকারে স্পষ্ট। সাক্ষাৎকারে তিনি দাবি করেন দলের কোটি কোটি সমর্থক এবং লাখো নেতাকর্মী এখনও দেশে সক্রিয় রয়েছেন। তার ভাষায়, আওয়ামী লীগ মানুষের আবেগের অংশ, ফলে আমাদের ফিরে আসা অনিবার্য। এটি কেবল সময়ের ব্যাপার। বিশ্লেষকরা মনে করছেন এ ধরনের কথা কেবল নেতাকর্মীদের আশ্বস্ত করার কৌশল। অথচ তিনি যখন পালিয়ে যান তখন তাদের কথা একবারও ভাবেননি। ভাবলে দেশেই থাকতেন, প্রয়োজনে প্রাণ দিতেন কিংবা জেলে অবস্থান করতেন। কিন্তু তৃণমূল কর্মীদের তিনি কোনো গুরুত্ব দেননি বলেই এখন এই ধরনের কথা বলে তাদের চাঙ্গা করার চেষ্টা করছেন। বর্তমানে আওয়ামী লীগের বহু কেন্দ্রীয় নেতা, সাবেক মন্ত্রী, সংসদ সদস্য এবং সংগঠক দেশের বাইরে অবস্থান করছেন। বিশেষ করে ভারত, যুক্তরাজ্য, কানাডা এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে দলটির নেতাদের অবস্থানের খবর বিভিন্ন সময়ে সামনে এসেছে। এ প্রসঙ্গে আনন্দবাজারের ওই সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, কেউ স্বেচ্ছায় দেশ ত্যাগ করেননি, প্রাণ বাঁচানোর জন্য অনেকেই দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। বিশ্লেষকরা তার এই বক্তব্যের জের ধরে উল্টো প্রশ্ন ছুড়ে দিয়েছেন। তার ভাষায়, আওয়ামী লীগ মানুষের আবেগের অংশ, যদি তাই হয় তাহলে প্রাণ বাঁচানোর জন্য পালিয়ে যেতে হলো কেন? দেশে থেকেই পরিস্থিতি মোকাবেলা করার মতো সামর্থ্য কিংবা মনোশক্তি কি তাদের নেই? হাসিনার দাবি, বিদেশে অবস্থানকারী নেতারা আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ও বিশ্ব সম্প্রদায়ের কাছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরছেন এবং সমাজপাতার মাধ্যমে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। সাক্ষাৎকারে শেখ হাসিনা অন্তর্বর্তী সরকার এবং পরবর্তীতে গঠিত বিএনপি সরকারের সমালোচনাও করেন। তিনি দাবি করেন বর্তমান সরকার গণতান্ত্রিক বৈধতা হারিয়েছে এবং প্রশাসনিক ও রাজনৈতিকভাবে দেশকে সংকটের দিকে ঠেলে দিয়েছে। আওয়ামী লীগের পক্ষ থেকে দেশে ও বিদেশে চলমান রাজনৈতিক কার্যক্রমকে তিনি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন হিসেবে উল্লেখ করেন।
পর্যবেক্ষকদের মতে শেখ হাসিনার এ ধরনের সাক্ষাৎকার কেবল ব্যক্তিগত অবস্থানের ব্যাখ্যা নয়, বরং আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনৈতিক কৌশলের একটি ইঙ্গিত। তিনি বারবার স্পষ্ট করতে চাইছেন, আওয়ামী লীগ এখনও বাংলাদেশের রাজনীতির সক্রিয় কেন্দ্রীয় চরিত্র। দলটির সাংগঠনিক কাঠামো ভেঙে পড়েনি। শেখ হাসিনা দেশে ফেরা আদৌ কতটা বাস্তবসম্মত তা নির্ভর করবে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, আইন প্রক্রিয়া, আন্তর্জাতিক কূটনীতি এবং ভারত সরকারের অবস্থানের ওপর। এখন প্রশ্ন একটাই, এই প্রত্যাবর্তন কি বাস্তবে ঘটবে, নাকি আপাতত সেটি রাজনৈতিক বার্তা হিসেবেই সীমাবদ্ধ থাকবে? বাংলাদেশের রাজনীতির আগামী অধ্যায় হয়তো সেই উত্তরই দেবে। জাস্ট যদি সেনাবাহিনী, এখন সেনাবাহিনী কিন্তু আবার যুক্তরাষ্ট্র লাইনে, এটা নিয়ে আমি আলাদা আলোচনা করেছি। বাংলাদেশ বা পৃথিবীর এইসব বাংলাদেশ টাইপের দেশের সেনাবাহিনী কখনো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যেতে পারেনি। যুক্তরাষ্ট্রের কাছে যেটা হক, সেনাবাহিনীর কাছে সেটি হক হয়েছে। যুক্তরাষ্ট্রের কাছে যেটা অন্যায়, সেনাবাহিনীর কাছে সেটি অন্যায় হয়েছে। এই জন্য যুক্তরাষ্ট্র যার বিরুদ্ধে, তার বিরুদ্ধে সেনাবাহিনী কু ঘটিয়েছে। যুক্তরাষ্ট্র যার পক্ষে, সেনাবাহিনী তার পক্ষে গণহত্যা করে হলেও থেকেছে। যেমন যতক্ষণ যুক্তরাষ্ট্র হাসিনার পক্ষে ছিল, যুক্তরাষ্ট্র সেনাবাহিনী কারফিউতে গুলি চালিয়েছে। যেই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের হাত ছেড়ে দিয়েছে, তারপরে সেনাবাহিনী ছাত্রদের পক্ষে দাঁড়িয়েছে। এই মেকানিজম কিন্তু আমরা কেউ খেয়াল করি না, আমরা শুধু ধন্যবাদ নিয়ে আছি। রাজনীতি এত সোজা না। তো সেই যুক্তরাষ্ট্র যদি চায়, সেনাবাহিনীকে যদি বলে যে শেখ হাসিনার পক্ষে আপনারা অবস্থান নেন, জাস্ট সেনাবাহিনী বিমানবন্দরটায় নিয়ন্ত্রণে নেবে, যে শেখ হাসিনা নামছে আর ট্রাভেল পাস নিয়ে, ঠিক আছে। এখন সেনাবাহিনী যদি বলে ঠিক আছে, যদি শেখ হাসিনার পদত্যাগপত্র থাকে, তাহলে তিনি পদত্যাগ করেছেন, তিনি গণহত্যাকারী, তিনি অ্যারেস্ট হবেন। তারপর সেনাবাহিনী তাকে নির্বিঘ্নে একটা উন্নত জেলে বা ক্যান্টনমেন্টের ভিতরে নিয়ে যাবে এবং তাকে অ্যারেস্ট হিসেবে দেখাবে। তার বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে মাঝে মাঝে আদালতে নেবে, এক পর্যায়ে জামিন হবে বা ইত্যাদি ইত্যাদি। এটা একটা প্ল্যান, আমি বলছি না যেটা বাস্তবায়ন হবে। এভাবেই ষড়যন্ত্র হচ্ছে। আবার যদি পদত্যাগপত্র দেখাতে না পারেন, তাহলে তো শেখ হাসিনা প্রধানমন্ত্রী, তখন দেখবেন যে প্রশাসনে যারা আছে, এই প্রশাসন তো পুরোটা আওয়ামী প্রশাসন, তারা সবাই পোল্টি মারছে। তারা সবাই বলবে যে না, এটা তো আমরা তো শেখ হাসিনারই লোক ছিলাম, বাধ্য হয়ে এতদিন এই সেই করেছি। শেখ হাসিনাই তো বৈধ প্রধানমন্ত্রী, তিনি তো পদত্যাগ করেনি, বাকি সব প্রক্রিয়া অবৈধ। পদত্যাগপত্র দেখাতে হবে। এখন পদত্যাগ করেন নাই, এটা কিন্তু চুপ্পু আগেই বলেছে। আর চুপ্পুর রক্তে আওয়ামী লীগ, মুজিব বাহিনীর লোক। তারা বিএনপির প্রশ্রয়ে বঙ্গভবনে বসে শেখ হাসিনার সাথে যোগাযোগ করছে এবং চুপ্পু বসে আছে যে শেখ হাসিনা দেশে ফিরলে তখন চুপ্পু জীবনের ঝুঁকি নিয়ে হলো শেখ হাসিনার পক্ষে দাঁড়াবেন, ঝুঁকি নিয়ে হলো বলবেন যে না, আমার মাধ্যমে বিএনপি বাধ্য করিয়েছে এইটা বলাতে সেটা বলাতে, ইউনূস বাধ্য করিয়েছে এইটা বলাতে সেটা বলাতে, আসলে আমি হচ্ছি শেখ হাসিনার লোক, শেখ হাসিনা পদত্যাগ করেনি, তিনি মাননীয় বৈধ প্রধানমন্ত্রী। এই বিপদে পড়তে পারে বিএনপি সরকার। আর চুপ্পুর ছেলে জুলাই যোদ্ধাদের তালিকা করছেন এই স্বপ্ন থেকে, যে এখন যতই আমাদেরকে জোর করাও, আমাদের গডিস শেখ হাসিনা আসবে, তারপরে আমরা আবার বহাল তবিয়তেই থাকবো, আমাদের সাথে শেখ হাসিনা তো যোগাযোগ আছে। এই স্বপ্ন থেকে বঙ্গভবনে বসে জুলাই যোদ্ধাদের হুমকি দেওয়ার ধৃষ্টতা দেখাতে পেরেছেন চুপ্পুর ছেলে। এই জন্য জুলাই চেতনার দাবি, আমরা একটা কথাই বলতে চাই, জুলাই চেতনার দাবি, বঙ্গভবন থেকে চুপ্পুর ছেলেকে টেনে হিস্ট্রে বের করতে হবে। এগুলো যদি না করে, বিএনপি বেকায়দা করে, সবচেয়ে বড় বেকায়দাটা বিএনপি করবে, কারণ ক্ষমতায় তো বিএনপি। আসল মাইটটা খাবে বিএনপি, আসল ডলাটা খাবে বিএনপি, যদি এই চুপ্পুদের ষড়যন্ত্র বাস্তবায়ন হয়। ইটস ভেরি অ্যালার্মিং ফর বিএনপি। বিএনপি কি টনক নড়বে না? বিএনপি এখন কিন্তু ওয়েট অ্যান্ড সি, যে দেখি কি হয়, এই পরিস্থিতি আছে। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে আপনারা ভিডিওর আলোচনা দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। এই বিষয়ে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। দর্শক, আজকের জন্য এতটুকুই ভিডিও ছিল। আর পরবর্তী আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন। আল্লাহ হাফেজ।